বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আমি এ.কে.এম. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকে তোমাদের জন্য আমি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ আলোচনা করব। আলোচনার প্রথমেই আমি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে জালালউদ্দিনের ক্ষমতা গ্রহণ, আমি একটা পয়েন্ট তুলেছি। এই জালালউদ্দিন হলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। 70 বছর বয়সে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি বংশ প্রতিষ্ঠা করেন। দিল্লির লোকেরা তার সিংহাসনের আরোহণের বিরোধিতা করলে তিনি দিল্লির অনতিদূরে কিলুখড়ি নামক প্রাসাদে নিজেকে দিল্লির সুলতান হিসাবে ঘোষণা করেন। এভাবে জালালউদ্দিন খলজির বংশের প্রতিষ্ঠা করেন। মৃত্যু: ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন দক্ষিণ ভারতের দেবগিরি সহ কয়েকটি রাজ্য জয় করেন। আলাউদ্দিনের এই অসাধারণ সাফল্যে সন্তুষ্ট হয়ে তাকে স্বাগত জানাবার জন্য জালালউদ্দিন স্বয়ং দাক্ষিণাত্যে উপস্থিত হন। উভয়ের মিলনের সময় আলাউদ্দিন খলজি কর্তৃক নিয়োজিত ব্যক্তি দ্বারা জালালউদ্দিন নিহত হন 1296 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি শুধু খলজি বংশেরই নয়, মধ্যযুগীয় ভারতের মুসলিম ইতিহাসের একজন বিখ্যাত শাসক হিসাবে তিনি পরিগণিত। তিনি 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সিংহাসনে আরোহণ করেন। সাম্রাজ্যকে আভ্যন্তরীণ বিপদমুক্ত করার জন্য কতিপয় ব্যবস্থা গ্রহণ করেন। তখনকার সময়ে সবচেয়ে বড় বিপদ ছিল দিল্লি সালতানাতের উপর মঙ্গল আক্রমণ। তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য মঙ্গল নীতি গ্রহণ করেন। তার মঙ্গল নীতি গ্রহণ করার কারণে মঙ্গলরা সহজে আর ভারতবর্ষ আক্রমণ করতে পারেননি, বা ভারতবর্ষ কোনো অঞ্চলে কোনো অত্যাচার নিপীড়ন এসব করতে পারেননি। এটা আমি পরে আলোচনা করব। হলো রাজ্য জয়। তিনি তার পূর্বের সুলতানাতের শাসকরা শুধু উত্তর ভারতেই তাদের শাসন অধিকার বলবৎ রাখতে পেরেছিলেন, দক্ষিণ ভারতের দিকে তারা যেতে পারেন নাই। আলাউদ্দিন খলজি দিল্লি সালতানাতের প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারত জয় করেন। আলাউদ্দিন খলজির দিগ্বিজয় ও এক নব ধর্মমত প্রবর্তনের মহাপরিকল্পনা। কারণ আলাউদ্দিন খলজি মনে করেছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 4জন খলিফা দ্বারা ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন, প্রচলন করেছিলেন, প্রসার ঘটিয়েছিলেন, তাইলে তারও 4জন সেনাপতি আছে। তাইলে এই 4জন সেনাপতি যেহেতু তার রাজ্যকে ভারতবর্ষের সর্বক্ষেত্রে তার বিজয় নিশ্চিত করেছে, সেজন্য তার ভিতরে একটা অহমিকা চলে আসে। তখন তিনি চিন্তা করেন তিনিও একটা ধর্ম প্রচলন করবেন। আবার তিনি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত জয় করে তিনি মনে করলেন যে তিনি বিশাল এক সাম্রাজ্যের অধিকারী হয়ে গেলেন, অতএব তিনি আলেকজান্ডারের মতন দিগ্বিজয় বা বিশ্বজয়ের নায়ক, এই ধারণা তিনি পোষণ করলেন। তখন তার দরবারের কোতোয়াল আলাউল মুলক, যিনি একজন পরামর্শদাতা, এই কোতোয়াল আলাউল মুলকের পরামর্শে আলাউদ্দিন এই ধর্মমত প্রবর্তনের যে পরিকল্পনা, এটাও ত্যাগ করেন এবং
দিগ্বিজয়ের যে একটা স্বপ্ন, অলীক স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটাও তিনি বাতিল করেন। কিন্তু তারপরও তিনি তার মুদ্রায় দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে নিজেকে উল্লেখ করেন। তাইলে আলাউদ্দিনের দিগ্বিজয় নব ধর্মমত প্রবর্তনের মহাপরিকল্পনার মূল প্রতিপাদ্য বিষয় তোমরা জানতে পারলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা ছিলেন, আলাউদ্দিনেরও 4 জন সেনাপতি ছিল। তিনি একটি ধর্ম প্রচলন করেন, তিনিও ধর্ম প্রচলন করতে যান, কিন্তু কোতোয়াল আলাউল মুলক বলেন যে আপনার উপরে তো কোনো ওহী নাজিল হয় নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওহী নাজিল হয়েছিল। এই ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করে তিনি সুলতানকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আপনার দ্বারা নতুন ধর্মমত প্রবর্তন সম্ভব নয়, বা এটা উচিত নয়, এটা ঠিক নয়। তিনি বুঝতে পেরেছিলেন, তাই ধর্মমত প্রবর্তনের নবধর্মমত প্রবর্তনের চিন্তা তিনি বাদ দেন। একই সঙ্গে তিনি বিশ্বজয়ী দিগ্বিজয়ী সম্রাট হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন। সেক্ষেত্রেও তিনি বুঝাতে সক্ষম হন, আলাউল মুলক বুঝাতে সক্ষম হন যে আপনি তো শুধুমাত্র ভারতবর্ষ জয় করলেন, আপনি তো ভারতবর্ষের বাইরে কোনো রাজ্য জয় করেন নাই, তাইলে আপনি কিভাবে আলেকজান্ডারের মতন একজন দিগ্বিজয়ী সম্রাট হন, এটাও বুঝাতে সক্ষম হন। সেই জন্য তিনি ওই বিশ্বজয়ের তকমা যদিও বাদ দেন, কিন্তু তারপরও মুদ্রাতে তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে উল্লেখ করেন। এই হলো আলাউদ্দিনের দিগ্বিজয় ও এক নব ধর্মমত প্রবর্তনের মহাপরিকল্পনার আলোচনা। আলাউদ্দিন খলজির শাসন সংস্কার। তিনি একজন বিখ্যাত যোদ্ধা, সুদক্ষ কুশলী সুলতান। মঙ্গলদের বিরুদ্ধে লড়াই, তারপরে মনে করো দক্ষিণ ভারত, উত্তর ভারতের রাজ্যগুলোকে তার শাসনাধীনে এনে এক করদ রাজ্যে পরিণত করেন। বিজেতা হিসেবে তার কৃতিত্ব ভারতের ইতিহাসে গৌরবোজ্জ্বল। তো ঐতিহাসিক বারানি তার এই ব্যবস্থার বৈশ্বিক প্রশংসা করেন। শস্যের অপরিবর্তিত বাজার সেই যুগের এক বিস্ময়কর বিষয় ছিল। আলাউদ্দিন খলজির শাসননীতি পূর্ববর্তী শাসকদের তুলনায় পৃথক ছিল। তিনি গতানুগতিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে এক নতুন শাসন ব্যবস্থার উদ্ভাবন করেন। তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে শক্তিশালী সামরিক বাহিনী ও সুগঠিত অর্থ ব্যবস্থার প্রয়োজন। আলাউদ্দিন খলজি সামরিক বাহিনীকে সুসংগঠিত করেন, প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাস করার জন্য রাজস্ব সংস্কার করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করেন। রাজস্ব সংস্কার, তিনি জায়গির প্রথার বিলোপ করেন। জায়গির প্রথা কি? যে একজন সুলতান বিভিন্ন জমিদারকে বা উচ্চ শ্রেণীর লোকদেরকে বিভিন্ন অঞ্চলের অধিকর্তা নিয়োজিত করতেন, এবং আপৎকালীন সময়ে ওই তার অধীনস্থ লোকেরা সৈন্য সহ যাবতীয় জিনিসপত্র সুলতানকে সহযোগিতা করতেন। এটি হল জাগির। এই প্রথা তিনি বাতিল করেন। তিনি সরাসরি সৈন্যবাহিনী নিয়োগ করেন এবং তার নিয়মিত সেনাবাহিনী গঠন করেন। তিনি ভূমি জরিপের ব্যবস্থা করেন। ভূমি জরিপ করে সেই ভূমি জরিপের উপর ভিত্তি করে তিনি রাজস্ব নির্ধারণ করেন আর কর্মচারীদের নিয়ন্ত্রণ করেন। এই যে ভূমি জরিপ বা ভূমির রাজস্ব আদায়ের যে কর্মচারী, এই কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও করেন, কারণ তারা যাতে কোনো অযাচিত আচরণ করতে না পারে, জোর জুলুম করতে না পারে, সেই জন্য তাদের উপরও নিয়ন্ত্রণ ছিল। রাজস্ব সংস্কারের ক্ষেত্রে এই 3টি পদক্ষেপ নেন। আলাউদ্দিন খলজির মূল যে জিনিস, সেটা হলো আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি। ধরো আমাদের দেশের সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীর সদস্যরা রিটায়ার্ড করুক আর চাকরিরত অবস্থায় থাকুক, তারা কিন্তু রেশন পায়। এই রেশন ব্যবস্থার প্রবর্তক এই আলাউদ্দিন খলজি। তিনি
এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের কারণ হিসেবে তিনটি কারণ এখানে দেখা যায়। একটা হলো শক্তিশালী সেনাবাহিনী গঠন, আরেকটা হলো এই বিশাল সেনাবাহিনীর ভরণ পোষণ, আরেকটা হলো মুদ্রাস্ফীতি রোধ করা। যেহেতু তিনি একই সাথে উত্তর এবং দক্ষিণ ভারত জয়ের নেশায় মত্ত হন, সেজন্য তার দরকার ছিল বিশাল সেনাবাহিনী গঠন। আর শুধু সেনাবাহিনী গঠন করলে হবে না, সেটা হতে হবে শক্তিশালী সেনাবাহিনী গঠন। এই বিশাল শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে গিয়ে প্রচুর অর্থের প্রয়োজন হয়, আর তাদের ভরণ পোষণের জন্য প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এখন দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বমুখী দাম থাকলে সেগুলো কিনে এই সেনাবাহিনীকে ভরণ পোষণ করা তার জন্য অনেক কঠিন হতো। আর আরও কঠিন হয়ে গিয়েছিল ওই সময় অর্থব্যবস্থা। দক্ষিণ ভারত জয় করার কারণে দক্ষিণ ভারত থেকে বিপুল সম্পদ উত্তর ভারতে আসে, আর এই সম্পদের প্রাচুর্যতায় জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। তখন ধরো বাজারে তুমি 10 টাকা দিয়ে যে জিনিস পেতা, এখন যদি সেটা 50 টাকা হয়ে যায়, তাহলে তোমার অর্থের দাম কমে যায় কিন্তু মূল্যের দাম বেড়ে যায়। এটাকে মুদ্রাস্ফীতি বলে। তাহলে দক্ষিণ ভারত থেকে বিপুল সম্পদ আসার কারণে উত্তর ভারতে কি দেখা দেয়? মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই মুদ্রাস্ফীতি রোধকরণ, সেনাবাহিনীর ভরণ পোষণ এবং শক্তিশালী সেনাবাহিনী গঠন, এই 3 কারণেই মূলত তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেঁধে দেন। দ্রব্যের মূল্য তালিকা নিম্নে দেওয়া হলো। আমি একটি ছক দিলাম, এটা হলো মনে করো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যর পাশাপাশি বস্ত্রেরও মূল্য নিয়ন্ত্রণ করে দেন। বস্ত্রের পাশাপাশি তিনি বিভিন্ন পশু, জীবজন্তু, পশু, এগুলোরও মূল্য নির্ধারণ করে দেন। এক কথায় মানুষের প্রয়োজনে যা কিছু প্রয়োজনীয় জিনিস সবগুলোরই তিনি মূল্য নির্ধারণ করে দেন। কিভাবে করে দেন? তখনকার সময় যে টাকা বা পয়সা, এটার নাম ছিল, মুদ্রার নাম ছিল জিতল, আর তখনকার পরিমাণ হতো মন, শের। তাহলে এখানে দেখো, দ্রব্যের নাম গম, দ্রব্যের পরিমাণ 1 মণ, মূল্য 7.5 জিতল। বার্লি 1 মণ 4 জিতল। চিনি 1 মণ 5 জিতল। তোমরা বাড়িতে বই থেকে এইভাবে 4টা লিখে 5টা দ্রব্যের নাম, পরিমাণ এবং মূল্য একটুক যদি করতে পারো তাইলে যথেষ্ট। আমি এখানে 3টা দিয়ে তোমাদেরকে উদাহরণ দিলাম, তোমরা বুঝতে পারতেছো কিনা দেখো। দ্রব্যের নাম, দ্রব্যের পরিমাণ, মূল্য। তোমরা বাড়িতে এইভাবে দ্রব্যের নাম লিখবা, দ্রব্যের পরিমাণ লিখবা, মূল্য লিখবা। সহজ যে 5টা আইটেম, ওই 5টা আইটেমই নিয়ে এটাকে শেষ করবা, 4টা শেষ করবা। এবার আসো, মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করলেন। এই মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির সাফল্যের জন্য তিনি কি করলেন? ধরো উৎপাদিত পণ্য মজুদ রাখার জন্য কি করলেন? এখন যেমন আলু মজুদ করার জন্য বা বিভিন্ন শাক সবজি মজুদ করার জন্য কোল্ড স্টোরেজ আছে, সে সময় তিনি কি করলেন? শস্যাগার স্থাপন করলেন। মানে উদ্বৃত্ত ফসল যাতে একটি ঘরে রাখা যায়, সেজন্য তিনি শস্যাগার স্থাপন করলেন। এবং কেউ যাতে অযাচিত দ্রব্য সামগ্রী মজুদ না করে, সে মজুদ যাতে করতে না পারে সেই ব্যবস্থাও করলেন। উৎপাদন নিশ্চিত করার জন্য ব্যবস্থা করলেন। এবার সরবরাহ। ধরো উৎপাদিত ফসল যদি তোমার বাজারে ঠিক মতো না আসতে পারে, তাইলে বাজারে মূল্য বৃদ্ধি পাবে পণ্যের। সেই জন্য তিনি উৎপাদিত পণ্য যাতে বাজারে সরবরাহ সঠিকভাবে হতে পারে, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। জরুরি অবস্থায় রেশনিং ব্যবস্থা। ধরো কোনো দুর্যোগ বা কোনো যুদ্ধাবস্থায় যাতে রেশনিং করা যায়, ওই ব্যবস্থাও তিনি গ্রহণ করলেন। বাজারে যাতে কেউ পণ্যের
কেনা বেচায় কোনো দুর্নীতি করতে না পারে, কম না দিতে পারে বা চুরি চামারি যাতে করতে না পারে সেজন্য বাজার পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করলেন। এবং কেউ যদি ওজনে কম দিত তাহলে তার জন্য কঠোর ব্যবস্থা ছিল, শাস্তিদানের ব্যবস্থাও ছিল প্রকাশ্যে। আর এগুলা মনিটরিং করার দায়িত্ব ছিল গুপ্তচরদের উপরে, সেই জন্য তিনি গুপ্তচর প্রথার প্রবর্তন করেন। এবার আমি পুরোটা আলোচনা করি। আমাদের খলজি বংশের শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির মূল প্রশ্ন মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি। ধরো তোমার কারণ দেখিয়ে চার্টটা দিয়ে দিল যে একজন এক্স নামক শাসক এই কারণে এই ধরনের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে। তোমার পাঠ্য বইয়ে কোন শাসকের সাথে এই ধরনের কর্মকাণ্ডের সাদৃশ্য আছে বা মিল পাওয়া যায়? 4 নম্বর প্রশ্ন দিল যে উক্ত ব্যবস্থা গ্রহণই নয়, উক্ত ব্যবস্থা যাতে নিশ্চিত হয় সেজন্য ওই শাসক মানে উদ্দীপকের শাসক ব্যবস্থা গ্রহণ করেন। তাহলে তোমার পাঠ্য বইয়ের শাসক কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য? এই হলো ধরো প্রয়োগ আর উচ্চতর দক্ষতার প্রশ্ন। আর উদ্দীপক হলো কি, এটা চার্ট দিয়ে দিল বা কারণগুলো উল্লেখ করে চার্ট দিল বা শুধু ডাইরেক্ট চার্ট দিয়ে দিল, তাহলে তোমাকে বুঝতে হবে, এই চার্ট দেখলেই বুঝতে হবে যে এটা আলাউদ্দিন খলজি। তাহলে উদ্দীপকের চার্টের সাথে তোমার শাসকের কোন শাসকের এরকম মিল আছে, তাহলে তুমি দিবা উদ্দীপকের এরকম সারণীর সাথে আমার পাঠ্য বইয়ের আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার মিল আছে। আমার শাসকও এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সারণী এরকম। তাহলে তোমার পাঠ্য বইয়ের যে সারণী সেই সারণী তোমাকে এখানে অ্যাকুরেট দিতে হবে। তারপরে যদি প্রশ্ন দেয় এই ব্যবস্থা বলবৎ রাখার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাহলে তুমি তোমার পাঠ্য বইয়ের শাসকের আমি যে কথাগুলো বললাম, শস্যাগার এবং মজুদ নিরোধ, সরবরাহ নিশ্চিত, তারপরে বাজার মনিটরিং, শাস্তি প্রদান, গুপ্তচর প্রথা, এগুলো তোমাকে বলতে হবে। বললে তুমি উদ্দীপকের যে উত্তর 7 নম্বর তোমার নিশ্চিত হয়ে যাবে। আবার দেখো যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে যে আলাউদ্দিন খলজির নব ধর্মমত প্রবর্তন সম্পর্কে কি জানো, ব্যাখ্যা করো। তাহলে আলাউদ্দিন খলজি একটি নতুন ধর্মমত প্রবর্তনের চিন্তা করেন এবং তিনি বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন খলিফা দ্বারা একটি ধর্ম প্রবর্তন করেন, প্রচলন করেন, প্রসার করেন। তাহলে আমারও তো 4 জন সেনাপতি আছে, তাহলে আমিও এরকম একটি ধর্ম প্রবর্তন করেন। তাইলে যে পরামর্শদাতা তাকে পরামর্শ দিল, আপনার উপরে ওহী নাজিল হয় নাই, তাহলে আপনি কিভাবে এটা নতুন ধর্ম প্রবর্তন করেন? এই যে যুক্তি তর্ক এইগুলো লিখলে তাহলে তুমি অনুধাবনের উত্তর দিতে পারবা। বা আলাউদ্দিন খলজির বিশ্বজয়ের নায়ক, এটা প্রশ্ন আসতে পারে অনুধাবনমূলক ব্যাখ্যা করো। তখন তুমি বলতে হবে যে আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত জয় করে তিনি মনে করেছিলেন যে বিশাল সাম্রাজ্য জয় করে ফেলেছেন, কিন্তু তার এই ধারণা যে ভুল ছিল সেটা প্রমাণ করে দেন কে? পরামর্শ। এইভাবে লিখলে তুমি 2টা অনুধাবনমূলক প্রশ্ন এখানে হতে পারে, আবার 2টা মিলে একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। আলাউদ্দিন খলজির দেবগিরি অভিযানের সাথে একটা নাম ওতপ্রোতভাবে জড়িত, নামটা হলো তোমার
মালিক কাফুর। মালিক কাফুর দক্ষিণ ভারত অভিযান করে এই মালিক কাফুরকে নিয়ে আসেন। তিনি একজন খোজা হিন্দু, মানে নিম্ন শ্রেণীর হিন্দু ছিলেন। তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে মালিক কাফুর নাম গ্রহণ করেন। তিনি পরবর্তীতে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির পদ আসীন হন। এই সেনাপতি কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। আলাউদ্দিন খলজির মৃত্যুকালে এই সেনাপতি মৃত্যু পরবর্তীতে এই সেনাবাহিনী পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করে। তার অত্যাচার নির্যাতনে আমির উমরারা অতিষ্ঠ হয়ে তাকে হত্যা করে। এটা হলো আরেক ইতিহাস। এখানে মালিক কাফুরের নামটা তোমাদের মনে রাখতে হবে। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কি? মালিক কাফুর। যদিও আমি পূর্বে 4 জন সেনাপতির নাম আলোচনা করেছি, সেখানে কিন্তু আমি বলি নাই যে তারা প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি কয়জন থাকে? 1 জন। এই মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। তাই তোমরা আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে আমি আবার আলোচনা করব, তখন তোমরা আবার শুনবা। আজকে এই পর্যন্তই। বাড়িতে তোমরা এই যেভাবে স্যার তোমাদেরকে দিক নির্দেশনা দিলাম ওইভাবে খাতায় লিখে বই থেকে দেখে তারপরে তোমরা একটা নোট করে ফেলবা। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের এই চার্ট করবা, আর তার বাবা বাজার যে এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করার যে পদ্ধতি সেটাও তোমরা ভালোভাবে শিখবা, পয়েন্টগুলো ভালোভাবে নিবা। আর তার 4 জন সেনাপতি নাম জানা রাখবা। আর এই যে মালিক কাফুর বললাম সেই সম্পর্ক জানবা। আর আলাউদ্দিন খলজি কিভাবে ক্ষমতায় আসে? আপন চাচাকে হত্যা করে ক্ষমতায় আসে। ক্লিয়ার? তাইলে তোমরা সবাই মনোযোগ দিয়ে এটা দেখবা, পড়বা, শিখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, স্যারের জন্য দোয়া করবা। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।